সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্টের সাপ্তাহিক আয়োজনের আজকের এই কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতা দেখার জন্য। আজকের এই কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে এই ছায়া সংসদের তরুণ বিতার্কিকরা, দুটি বিশ্ববিদ্যালয়ের তার্কিকরা বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হবে, সেটি হচ্ছে সরকার পরিচালনায় বিগত জোট সরকারের চেয়ে বর্তমান মহাজোট সরকারের সফলতাই বেশি। এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল আশা ইউনিভার্সিটি বাংলাদেশের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী কায়সার কবির কোচি, মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজির রহমান। বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আজিজুর রহমান খান, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ মুশফিউর রহমান ও মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ইমরান হোসাইন। বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় আজকে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন, এবার আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আবু মোহাম্মদ রইস, প্রাক্তন বিতার্কিক, নাট্যকার ও সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, মির্জাপুর ক্যাডেট কলেজ। রয়েছেন সাংবাদিক মোরসালিন বাবলা, বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই। আরও রয়েছেন সাংবাদিক আরিফুর রহমান দোলন, সম্পাদক, ঢাকা times24.com। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক জনাব এবিএম মুসা। আমরা আমাদের প্রধান অতিথি সাংবাদিক এবিএম মুসার বক্তব্য শুনব আমাদের আয়োজনের শেষে। তবে শুরু করছি আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই ছায়া সংসদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। মানে স্পিকার, আজকে যে সংসদে প্রস্তাবটি করছি, সরকার পরিচালনায় বিগত জোট সরকারের চেয়ে মহাজোট সরকারের সফলতাই বেশি। মানে স্পিকার, 2008 সালের 29 ডিসেম্বর অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে 2/3 বেশি সংখ্যা নিয়ে আসন নিয়ে মহাজোট সরকার 2009 সালের 6 জানুয়ারি দেশ পরিচালনার দায়িত্বভার তুলে নেয় এবং তখন সেই দেশে অবস্থা চরম দুরবস্থা। মাননীয় স্পিকার, এই দেশ ছিল পরিচিত ছিল বিশ্ববাজারে এই দেশে পরিচিত একটি জঙ্গিবাদের দেশ, এই দেশ ছিল একটি মৌলবাদের দেশ, এই দেশ ছিল 5 বারের চ্যাম্পিয়ন একটি দেশ। মাননীয় স্পিকার, এই দেশ ছিল একটি সন্ত্রাসীদের একটা অভয়াশ্রম। মাননীয় স্পিকার, সেই কালিমা থেকে মুক্ত করতে পেরেছে এই মহাজোট সরকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, বিগত জোট আমলে জনজীবন ছিল বিপর্যস্ত, ব্যবসায়ী মহল ছিল আতঙ্কের মধ্যে এবং মানবাধিকার বিপন্ন ছিল এবং স্বাধীন মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মাননীয় স্পিকার, সেই বন্দিদশা থেকে আজকে উত্তরণের উপায় খুঁজে বের করেছে এই মহাজোট সরকার। মাননীয় স্পিকার, সারা বিশ্বে যখন ভয়াবহ অর্থনৈতিক মন্দা বিরাজ করছিল, তখন এই ভঙ্গুর পরিস্থিতিতে এই মহাজোট সরকার গত 4.5 বছরে 6.2% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ভারত, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে ছাড়িয়ে গেছে। মানুষ কেবল এই মহাজোট সরকারের একনিষ্ঠতায় গত 4.5 বছরে 20,40,000 জনশক্তির বিদেশে কর্মসংস্থান হয়েছে। মানুষ স্পিকার, তন্মধ্যে বিএনপি এবং জামাত জোট আমলে আপনাদের যদি এতই সফলতা থাকবে তাহলে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের একটাতেও কেন জিতলেন না? ধন্যবাদ তার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আজকে সিটি কর্পোরেশন নির্বাচনকে দিয়ে জাতীয় নির্বাচনের অভয় ফুটে তোলানো যাবে না। মাননীয় স্পিকার, সেই উত্তরে বলতে চাই মাননীয় স্পিকার, আজকে সিটি কর্পোরেশন নির্বাচনকে যদি একটি ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হিসেবে তুলনা করি মাননীয় স্পিকার, কিন্তু আজকে জাতীয় নির্বাচন হচ্ছে মাননীয় স্পিকার একটি বড় আকারের নির্বাচন। আজকে সিটি কর্পোরেশন নির্বাচনকে দিয়ে জাতীয় নির্বাচনের প্রভাব খাটানো যাবে না। মাননীয় স্পিকার, উনি জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করছেন, এটা তো আমার প্রশ্ন ছিল না। মাননীয় স্পিকার, আজকে সিটি কর্পোরেশন নির্বাচনকে আমি যেটি বলছি, একটা ক্লাস ক্যাপ্টেন আমরা যেভাবে নির্বাচন করি, শুধু ক্লাসের নিয়ম শৃঙ্খলা এবং ক্লাসের সিট প্রদানের জন্য মানুষের যেটিতে ছিলাম, আজকে কেবল গত 4.5 বছরের রেমিটেন্স আয় বেড়েছে $4,800 কোটি, যা বিগত সরকারের তুলনায় থেকে 4 গুণ বেশি। মাননীয় স্পিকার, বৈদেশিক মাননীয় সংসদে একটা প্রশ্ন নেই। ওনারা বলেছে ওনারা সরকারে আসার পর ওনারা সন্ত্রাস নির্মূল করেছে, তাহলে বিকাশের মতো কুখ্যাত সন্ত্রাসীকে কেন ছেড়ে দেওয়া হয়েছে? মাননীয় স্পিকার, জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মানুষ, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে এই মহাজোট সরকার সবসময় কঠিন অবস্থানে ছিল এবং সেই অবস্থানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় স্পিকার, সেই প্রসঙ্গে আসছি একটু পরে। মাননীয় স্পিকার, যেটিতে ছিলাম, বৈদেশিক মূল্যের রিজার্ভ এখন 15 মিলিয়নের উন্নতি হয়েছে, সেটা এবং বাংলাদেশের সর্বোচ্চ রিজার্ভ। মাননীয় স্পিকার, কিন্তু বিগত জামাত জোট আমলে মাননীয় স্পিকার সেটি ছিল $3.88 বিলিয়ন। মাননীয় স্পিকার, রপ্তানি আয় $1,411 কোটি থেকে $2,430 কোটি উন্নীত হয়েছে, যা একমাত্র ওই মহাজোট সরকার আমলে সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের রাজস্ব আয় দ্বিগুণ হয়েছে। গত 4.5 বছরে বৈদেশিক মূল্য এসেছে $382 কোটি, যা বিএনপি জামাত জোট আমলে ছিল $187 কোটি। মাননীয় স্পিকার, আজকে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অধীনে আজকে
বাংলাদেশ বিশ্বের শীর্ষে 5ম দেশে রূপান্তরিত হয়েছে মাননীয় স্পিকার। দুর্নীতি নাকি আমরা করি, কথায় কথায় বলে দুর্নীতি নাকি আমরা করি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে আর কোনো হাওয়া ভবন তৈরি হয়নি মাননীয় স্পিকার। এই বাংলাদেশের সরকারের ভিতরে অদৃশ্য কোনো সরকার ছিল না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা জানি 10% নামে কোনো ব্যক্তি এই বাংলাদেশে আর নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বনের রাজা ওসমানের কাহিনী আমরা জানি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি হুজি এবং জেএমবি গঠন করে এই বাংলাদেশকে মৌলবাদ এবং জঙ্গিবাদের দেশ গঠন করতে চেয়েছিল বিএনপি এবং জামাত সরকার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মহাজোট সরকারের দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। আজকে সেই দৃষ্টিকোণ থেকে আজকে দুদককে আমরা শক্তিশালী করেছি এবং দুদক আজকে তদন্তের সাথে মন্ত্রী এবং উপদেষ্টাদের তলব করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন করেছি ও দলীয় সরকারের অধীনে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে করা সম্ভব এবং সেটি 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণ করেছে এই মহাজোট সরকার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সকল অনিয়ম এবং দুর্নীতি দূর করার সাথে হলমার্ক এবং ডেস্টিনির সাথে যারা আত্মসাতের সাথে যারা জড়িত তাদেরকে আজকে বিচারের আওতায় আনা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দুর্নীতির বিরুদ্ধে জানি মাননীয় স্পিকার, আমরা দুর্নীতির বিরুদ্ধে জানি তারকের অর্থ পাচার, কোকোর অর্থ পাচার মাননীয় স্পিকার। আজকে যেটি বলতে চাই, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল মাননীয় স্পিকার। সেই দৃষ্টিকোণ থেকে সামনে নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং যেখানে বিরোধী দলের সংসদকে সভাপতির পদ দিয়ে গঠন করা হয়েছে মাননীয় স্পিকার। উন্নত গণতন্ত্রের স্বার্থে এই মহাজোট সরকারের আমলে বিরোধী দলীয় নেতা 1 ঘন্টা 57 মিনিট বক্তব্য দিয়ে রেকর্ড করেছেন মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, যেটি বলতে চাই, সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে এই মহাজোট সরকার মাননীয় স্পিকার এবং মানবাধিকার কমিশন গঠন করেছে এই মহাজোট সরকারের নেতৃত্বে মাননীয় স্পিকার। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আজকে আমরা এই সকল অবদানের জন্য সাউথ অ্যাওয়ার্ড, ইউনেস্কো কালচারাল অ্যাওয়ার্ড, রোটারি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, গ্লোবাল অ্যাওয়ার্ড এবং হাউস অফ কমন্স অ্যাওয়ার্ড আমরা লাভ করেছি মাননীয় স্পিকার। আমরা নাকি দুর্নীতি করি মাননীয় স্পিকার? তাই মাননীয় স্পিকার, এই সংসদে যে প্রস্তাবটি স্থাপিত হয়েছে সেটির জন্য অবিলম্বে পাশ হয় সে দাবি জানিয়ে শেষ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আতিকুর রহমানকে। বর্তমান মহাজোট সরকারের নানা সফলতা কথা বলে তিনি তার বক্তব্য শেষ করেছেন এবং তিনি বলেছেন এটি ধারাবাহিক প্রক্রিয়া এবং তারা এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা আহ্বান করছি আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ আজিজুর রহমান খানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। গণতন্ত্রের ধোয়া তুলে বাকশাল মনে মনে দুর্নীতির বেড়া জালে দেশ গেছে রসাতলে। স্পিকার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস পানি বিদ্যুতের অভাবে দুর্বিষহ মানুষের জীবনের কথা নেই। বর্তমান মহাজোট সরকারের নেতৃত্বে সংবিধান ক্ষতবিক্ষত হয়েছে, সার্বভৌমত্ব রক্তাক্ত হয়েছে। ভারতের কাছে ফেলানি সহ অসংখ্য বাংলাদেশিদের জীবন দিতে হচ্ছে প্রতিনিয়ত মাননীয় স্পিকার, সীমান্ত অরক্ষিত মাদকে অস্ত্রে দেশ চেয়ে গেছে। বাংলাদেশের ছিটমহলগুলোতে ভারতীয় পতাকা উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সমস্ত সত্য তথ্যের উপস্থিতি না থাকার কারণে আজকে আমাদের এই বিরোধিতা। স্পিকার, সফলতার যে মাপকাঠি থাকা প্রয়োজন স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য সম্পূর্ণরূপে এড়িয়ে গেছেন স্পিকার। জাতি ভোলেন এই 25 ফেব্রুয়ারি 2009 তারিখের কথা, যেদিন ঘটেছিল বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহে যেদিন 57 জন সেনা কর্মকর্তা সহ 75 জন নিহত হয়েছিল স্পিকার, সেখানে তারা তদন্ত করেছিল স্পিকার। তদন্ত রিপোর্টে এসেছে সরকার দলের উচ্চ পর্যায়ের নেতারাও জড়িত ছিল এই বিদ্রোহের নেপথ্যে। স্পিকার, দফায় দফায় বৈঠকের নামে কাল ক্ষেপণ করে কেড়ে নেওয়া হয়েছিল জাতির সূর্য সন্তানদের জীবন। স্পিকার, এক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম খান বলেছিলেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। জেনারেল এরশাদ বলেছিলেন আরো আগে এটি দমন করা যেত। স্পিকার, সেক্ষেত্রে স্পিকার সিএনএন বলেছিল যে আওয়ামী গভর্নমেন্ট ইজ দ্য কিলার গভর্নমেন্ট অফ বাংলাদেশ। স্পিকার, তাহলে আমরা কি করে বলবো যে বর্তমান সরকার বিগত জোট সরকারের সেই সফল? স্পিকার, আমরা বলবো যে বর্তমান সরকার ক্ষমতায় এসে টেন্ডারবাজি ও সিন্ডিকেটের রেকর্ড করেছে। স্পিকার, সরকারের প্রথম 13 মাসে টেন্ডারবাজি কেন্দ্রিক খুন হয়েছে 20 জন। স্পিকার, এর দায়ভার সরকারকে নিতে হবে। স্পিকার, তিনি বললেন যে আজকের এই মহাজোট সরকার নামে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। স্পিকার, যদি অবনতি এটা হয় স্পিকার, সেই সময় যে বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমান এবং মুফতি হান্নানকে তারা তৈরি করেছিল সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করবে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে যান। স্পিকার, ওনার জ্ঞানগত পরিসীমা এত নিচে। স্পিকার, বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের বিচারটা কোন সরকারের আমলে হয়েছিল স্পিকার, সেটা আপনি জানতে চান স্পিকার। চট্টগ্রামের টেন্ডারবাজি কেন্দ্রিক সংঘর্ষে ছাত্রলীগের হাতে প্রাণ দিতে হয়েছে ছোট্ট নিষ্পাপ একটি শিশুকে। স্পিকার, বিগত জোট সরকারের আমলে এত প্রাণ ঝরেনি। স্পিকার, এর দায়ভার সরকারকে নিতে হবে। স্পিকার, তারপর আমরা কি করে বলবো যে বর্তমান মহাজোট সরকারের সফলতাই বেশি? স্পিকার, ভ্রূণ হত্যার মতো আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্পিকার আমাদের স্বপ্নের পদ্মা সেতুকে। স্পিকার, আবুল সাহেবের দুর্নীতির কথা স্পিকার আজকে সবাই জানে, কিন্তু তখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আবুল সাহেব সবচেয়ে বড় দেশপ্রেমিক। স্পিকার, দুদককে তারা বলেছে স্পিকার দুদক আবুল সাহেবকে
সার্টিফিকেট দিয়েছে যে আবুল সাহেব তিনি দুর্নীতিবাজ না মাননীয় স্পিকার। এক্ষেত্রে তাই দুদকের বিদায়ী চেয়ারম্যান বলেছিলেন যে দুদক হচ্ছে একটি নখদন্তহীন ব্যাঘ্র মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলছি যে সরকার দলের দরবেশদের দ্বারা যখন শেয়ার বাজার থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা লোপাট হয়, যার প্রেক্ষিতে স্বয়ং অর্থমন্ত্রী বলেছেন এটি মাফিয়াদের হাতে চলে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হলমার্কে 4,000 কোটি টাকা যখন কিছুই না, তখন সরকারের মন্ত্রীরা যে দুর্নীতিবাজ না মাননীয় স্পিকার, তার কি প্রমাণ থাকতে পারে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এসব ক্ষেত্রে যত টাকা দুর্নীতি হয়েছে মাননীয় স্পিকার, বিগত জোট সরকারের আমলে এত দুর্নীতি হয়নি মাননীয় স্পিকার, যা দিয়ে করা যেত হাজার হাজার লোকের কর্মসংস্থান মাননীয় স্পিকার। অবৈধ ভিওআইপি ব্যবসার কথা সবাই জানে মাননীয় স্পিকার। নানক সাহেবের, রাতুল টুকু সাহেবের ভীষণের কথা মাননীয় স্পিকার সবাই জানে। এসব ফলে প্রতিদিন 17 কোটি টাকা লোপাট হচ্ছে মাননীয় স্পিকার দেশ থেকে। মাননীয় স্পিকার, সরকার প্রতিদিন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে 460 কোটি টাকা মাননীয় স্পিকার। এক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে এসেছে যে তীব্র তারল্য সংকটে পড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মাননীয় স্পিকার। 7,049 কোটি টাকা তারল্য সংকটে মাননীয় স্পিকার। সিপিডি বাজেট বিশ্লেষণ 2012-তে এসেছে 2005-2006 সালে বাংলাদেশ রেভিনিউ কালেকশনে ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে 3য় স্থানে মাননীয় স্পিকার। বর্তমানে তার 7ম স্থানে কেন মাননীয় স্পিকার জাতি জানতে চায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পুলিশের বুটের নিচে আজ গণতন্ত্র পৃষ্ঠ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পুলিশের নির্যাতনের হার বর্তমান সরকারের সময় বহুগুণে বেড়ে গেছে মাননীয় স্পিকার। পুলিশ কাস্টাডিতে 70 জন লোককে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। কোন সরকারের আমলে মাননীয় স্পিকার জাতি আজ জানতে চায়। মাননীয় স্পিকার, বিডিআর বিদ্রোহে জড়িত বিদ্রোহীদের মধ্যে নির্যাতনে, থানায় নির্যাতনে, কাস্টাডিতে মারা যায় 53 জন মাননীয় স্পিকার। কাদের সরকারের আমলে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, যখন সাংবিধানিক ভিত্তি না থাকা একটি উপদেষ্টা নির্ভর সরকার গঠন করে মাননীয় স্পিকার, আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় সেখানে পররাষ্ট্র উপদেষ্টা আছে মাননীয় স্পিকার, একটি সুপ্রা ক্যাবিনেট গঠন করেছে বর্তমান সরকার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই যে আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি মাননীয় স্পিকার, কিন্তু বাকশালের মতো গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে বর্তমান সরকার, বিগত সরকারের আমলে হয়নি মাননীয় স্পিকার। তাই আমরা বলছি যে বর্তমান সরকার বলছে বিদ্যুতে উন্নয়ন করেছে মাননীয় স্পিকার, তাই মানুষ বলে যে বিদ্যুতে এত উন্নয়ন হয়েছে যে বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মধ্যে আসে মাননীয় স্পিকার। তাই আমরা বলি যে এই প্রস্তাবটি যাতে এই মহান সংসদে কোনোভাবে গৃহীত না হয় মাননীয় স্পিকার, সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য রাখার জন্য। এবার আহ্বান জানাচ্ছি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত কাউসার কবির কোচিকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আজকের এই ছায়া সংসদে আপনাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা আজকে যে ছায়া সংসদে তার যে বক্তব্য প্রদান করেছেন সেই প্রেক্ষিতে কিছু বলতে যাচ্ছি। উনি দুর্নীতির কথা বলেছেন। মাননীয় স্পিকার, গোটা বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে জোট সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের সম্রাট বাবরের কার্যকলাপ। প্রশ্ন উঠেছিল যে আমরা বিগত কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে কেন জিততে পারিনি। এটা তো আমাদের ফলিত প্রমাণ যে বর্তমান দলীয় সরকারের অধীনেও যে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে। মাননীয় স্পিকার, এই মহাজোট সরকার কিন্তু এই দেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশ ও মধ্য আয়ের একটি দেশে পরিণত করার যে স্বপ্ন মানুষকে দেখিয়েছে তা কিন্তু অনেকাংশে সফল করতে সক্ষম হয়েছে। ভিশন 2021 ঘোষণা করা হয়েছে। গত 4.5 বছরের পর্যায়ক্রমে সকল নির্বাচনী প্রস্তুতি কিন্তু পালন করা হয়েছে যথাযোগ্যভাবে। মাননীয় স্পিকার, প্রত্যেকটি ইউনিয়নে ই তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। ই তথ্য কোষ, ই বুক, ই কমার্স, ইন্টারনেট, ই ব্যাংকিং সবকিছু চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় 24 লক্ষ গ্রামীণ মানুষ প্রত্যেক দিন কিন্তু ই সুবিধা গ্রহণ করছে। 24,000 নতুন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার সাথে সাথে মিয়ানমার থেকে সমুদ্র ন্যায্যতা অনুযায়ী 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা, যা দ্বিতীয় বাংলাদেশের আয়তনের সমান, সেটা কিন্তু অর্জন করেছে, যেটা বিগত জোট সরকার কখনো এই পদক্ষেপ নেয়নি, বরং উদাসীনতা দেখিয়েছে। 1996 সালে যখন মহাজোট সরকার ক্ষমতায় গ্রহণ করে তখন কিন্তু 1600 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ ছিল। ক্ষমতা ত্যাগের সময় সেটা বাড়িয়ে 4300 মেগাওয়াটে রেখে যায়। দুঃখের বিষয় এই যে 2009 সালে ক্ষমতা আসার পরে এই বিদ্যুতের অবস্থা মাত্র 3300 মেগাওয়াটে নেমে যায়। শুধুমাত্র জোট সরকার দুর্নীতির কারণে কিন্তু বিদ্যুতের এই অবস্থা। তারা মানুষকে বিদ্যুৎ দিবে কি করে? বিদ্যুতের খাতের হাজার হাজার কোটি টাকা তারা লুটপুট করে নিজের পেট ভরেছে, আর জনগণকে দিয়েছে বিদ্যুতের নামে লম্বা লম্বা খাম্বা। মাননীয় স্পিকার, গত 4.5 বছরে কিন্তু মহাজোটই শুধুমাত্র এই বিদ্যুৎ খাতকে উন্নয়ন করে বর্তমান সরবরাহ 8,525 মেগাওয়াটে উন্নীত করেছে। মাননীয় স্পিকার, একসময় শোনা যেত যে সারের পিছনে কৃষককে ছুটতে হয়। আমাদের সরকারের বর্তমান জোট সরকারের মহাজোট সরকারের সময় কিন্তু কৃষকের পিছনে সার ছুটছে। এই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কানসাতে যে কাহিনী, যেখানে 6 জন নিরীহ কৃষককে হত্যা করা হয়েছে গুলি করে, কিন্তু আমাদের সময় কিন্তু 90 লক্ষ কৃষককে মাত্র 10 টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্টে নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে তাদের কাছে কিন্তু ভর্তি পৌঁছে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, বিগত সরকারের সময় 1,23 লক্ষ ভুয়া ভোটে ধরা পড়েছিল, কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু আমাদের সময় প্রায় 6,000 নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রত্যেকটি ছিল সুষ্ঠু এবং অবাধ। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলতে চাই যে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব এই সংসদ মনে করে যে সংসদ পরিচালনা বিগত জোট সরকারের চেয়ে বর্তমান মহাজোট সরকারের সফলতা অনেক বেশি। এই প্রস্তাব যেন ছায়া সংসদে পাস হয়, এই আহ্বান জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জোট সরকারের সফলতার কথা আবারও তিনি তার সংসদ নেতার সাথে একই সাথে তাল মিলিয়ে বলে গেলেন এবং তিনি বলেছেন যে কৃষকের পিছনে সার ছুটছে, এখন দেশের উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে এবং এই সরকার একটা সফল সরকার হিসেবে তারা আখ্যায়িত করেছেন। তার মন্ত্রণালয়ের অনেক কর্মকাণ্ডের কথা তিনি এখানে দাবি করেছেন। আমরা ফিরে আসছি আবারও বিরোধী দলের দিকে। আহ্বান করছি মাননীয় বিরোধী দল উপনেতা মোহাম্মদ মশিউর রহমানকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মহাজোটের তো সর্বাঙ্গে ব্যথা, হাত দিব কোথা? একটু আগেই বলেছে মাননীয় স্পিকার খাদ্যে মজুদ। মাননীয় স্পিকার, সার্কের তথ্য কমিটির রিপোর্ট অনুসারে যখন বাংলাদেশের 41% শিশু পুষ্টিকর খাদ্যের অভাবজনিত রোগে ভোগে, যেই দেশের ফলে রসের চাইতে ফরমালিনের পরিমাণ বেশি এবং যেই সরকারের আমলে অভাবের তাড়নায় মা সন্তানের গলা টিপে হত্যা করে, সেই খাদ্যের মজুদ সরকারের কত বড় সফলতা জনগণ জানতে চায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2012 টিসিবি রিপোর্ট অনুসারে 48 টাকার সয়াবিন তেল এখন 130 টাকা, 45 টাকার মুসুরের ডাল এখন 140 টাকা, 250 টাকার ইউরিয়া সার এখন 1100 টাকা। এজেন্ডায় বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, ব্যর্থতার বন্যায় চালের কেজি 40 টাকা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জোটের 5 বছরে বিদ্যুতের দাম বেড়েছিল একবার, মহাজোটের 4 বছরে বেড়েছে 7 বার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাদের কাছে আমার প্রশ্ন, যেখানে পিডিবির মাধ্যমে 3 থেকে 4 টাকায় বিদ্যুতের প্রতি ইউনিট উৎপাদন করা সম্ভব, সেখানে কিসের স্বার্থে রেন্টাল, কুইক রেন্টালে খরচ করা হচ্ছে 20 থেকে 25 টাকা? কার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য সরকার গচ্ছা দিচ্ছে 20,000 কোটি টাকা? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা বলে গেছেন খাম্বার কথা। মাননীয় স্পিকার, তারেক জিয়ার বিরুদ্ধে সর্বমোট অভিযোগ 21 কোটি টাকা। জাস্ট মিনিট, 21 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা যদি মহাজোটের সমস্ত অভিযোগ বাদ দিই মাননীয় স্পিকার, শুধু একটা যদি ধরি, রেন্টাল, এক অভিযোগে খেয়ে ফেলেছে 20,000 কোটি টাকা। অর্থাৎ মাননীয় স্পিকার, জোটের এক অভিযোগে যে অপরাধ হয়েছে তার হাজার হাজার গুণ অপরাধ করেছে তারা একটা অপরাধে। মাননীয় স্পিকার, একটু ধৈর্য ধরুন প্লিজ। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিরোধী দল নেতা যখন বেগম খালেদা জিয়া ছিল 2001 থেকে 2006, টঙ্গীতে বিদ্যুৎ কিন্তু উদ্বোধন করে ঢাকায় আসার সাথে সাথেই সেটি বন্ধ হয়ে গিয়েছিল। দেখা দিয়ে যাবে। মাননীয় স্পিকার, ইলেকট্রনিক জিনিস মানুষ চালায় না যে সেটা এমনি ঠিক হয়ে যাবে। মাননীয় স্পিকার, জাস্ট মিনিট। মাননীয় স্পিকার, 2000 সালে তারা যখন 1200 মেগাওয়াট রেখে গিয়েছিল মাননীয় স্পিকার, সেখান থেকে জেনারেশন ক্যাপাসিটির মাধ্যমে 1500 মেগাওয়াট এবং মাননীয় স্পিকার ক্যাপটিভ পাওয়ারের মাধ্যমে যে 2000 মেগাওয়াট আমরা উৎপাদন করেছি, সেটা কি আকাশ থেকে এসেছে বলে যাবেন আপনারা? মাননীয় স্পিকার, 2006 শ্রম আইনকে 2013-তে সংশোধন করে শ্রমিকদের বাড়ি ভাড়া থেকে বঞ্চিত করা হয়েছে মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, জি স্যার, উনি বলেছেন যে আমরা নাকি 1200 মেগাওয়াটে রেখে গিয়েছিলাম। আমাদের মন্ত্রী একটু আগে বলেছেন সেটা আমরা পেয়েছিলাম 1600 মেগাওয়াটে, আমরা 4300 মেগাওয়াট করেছি। উনি আমার কথাই শুনতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি বলেছি ওনাকে যে 2000 সালে যেটা রেখে গিয়েছেন, উনি কোন আমলে ক্ষমতায় ছিলেন সেটাই উনি জানেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2006 শ্রম আইনকে 2013-তে সংশোধন করে শ্রমিকদেরকে বাড়ি ভাড়া থেকে বঞ্চিত করা হয়েছে এবং মাননীয় স্পিকার প্রতিষ্ঠানের মুনাফা থেকে যে 5% শ্রমিকদের কল্যাণে ব্যয় করার কথা ছিল, সেই কল্যাণের আওতা থেকে তৈরি পোশাক খাতকে বাদ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, রানা প্লাজার শ্রমিকদের বেতন ছিল $30 নিচে, যার প্রেক্ষিতে রয়টার্স বলেছিল দে ওয়ার স্লেভ। সুতরাং 2006 শ্রমিক 2013-তে কৃত দাসে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ওনারা কৃষি খাতের কথা বলে গিয়েছেন। মাননীয় স্পিকার, 2006 যখন কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল 4.38%, তখন 2013-14 বছরে লক্ষ্যমাত্রায় ধরা হচ্ছে মাননীয় স্পিকার 1.18। আবার বলে সফলতা বেশি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মহাজোটের নির্বাচনী ইস্তেহারের 3 নম্বর পাতায় বলা দেওয়া হয়েছে জোটের আমলে খুন হয়েছিল 21,000। মাননীয় স্পিকার, তাদেরই স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি 2রা ফেব্রুয়ারি, যেখানে বলা হয়েছে মহাজোটের 3 বছরে এরূপ অপরাধ হয়েছে মাননীয় স্পিকার 98,000। মাননীয় স্পিকার, মন্ত্রী আরো বলেছেন সারা দেশে গুম হয়েছে মাননীয় স্পিকার 3159টি। মাননীয় স্পিকার, তাদের কাছে আমার প্রশ্ন, আমাদের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে মাননীয় স্পিকার, আজ পর্যন্ত কেন কেস নেওয়া হয়নি? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এশিয়ান লিগ্যাল রিসার্চ সেন্টারের জোটের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেখানে হয়েছিল মাননীয় স্পিকার 315টি, সেখানে মহাজোটের আমলে হয়েছে মাননীয় স্পিকার 4 বছরে 619টি। গত 6 মাসে হয়েছে মাননীয় স্পিকার 184টি। অর্থাৎ এই মহাজোট সরকার গত 6 বছরে গড়ে 1টি করে লাশ ফেলেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2013-তে মাননীয় স্পিকার অধিকারের রিপোর্ট অনুসারে জোটের আমলে মাননীয় স্পিকার যেখানে সাংবাদিক হত্যা হয়েছিল 5 জন, সেখানে মহাজোটের আমলে হয়েছে 11 জন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সাগর রুনি হত্যার রহস্য আজ পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট। মাননীয় স্পিকার, যারা বলে যে দেশের জনগণের বেডরুমে আমরা নিরাপত্তা দিতে পারবো না, যারা বলে মাননীয় স্পিকার যারা একটি হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে না, সেই সরকারের সফলতা শুধু মরুভূমির মরীচিকা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শেয়ার বাজার, পদ্মা সেতু থেকে শুরু করে হলমার্ক, ডেস্টিনি, মাননীয় স্পিকার একটা রিপোর্টও তারা প্রকাশ করেনি যা প্রমাণ করে সন্দেহাতীতভাবে এই সরকার দুর্নীতিগ্রস্ত। মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সরকার পরিচালনায় জোট সরকারের চেয়ে মহাজোটের ব্যর্থতা বেশি, সফলতা নয়। তাই আজকের এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতাকে। একেবারেই আক্রমণাত্মক তথ্যের আক্রমণ, অবশ্যই কোনোভাবে কোনো অস্ত্রের আক্রমণ নয়, আক্রমণাত্মক বক্তব্য চলছে। এখন আবার ফিরে আসি আমি সরকারি দলের দিকে, আহ্বান করছি মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ নাজিউর রহমানকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, চলতি বাজেট অধিবেশনে 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ যে বক্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন যে জোট সরকারের সময় তিনি যখন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে বিমানবন্দরে অবতরণ করেছিলেন, তাকে সেখান থেকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় এবং সেখান থেকে কুষ্টিয়া কারাগারে যখন প্রেরণ করা হয়, উনি ফেরির মধ্যে দেখেছিলেন একটি পতাকাওয়ালা গাড়ি। তিনি জিজ্ঞেস করেছিলেন এই পতাকাওয়ালা গাড়িটি কার, তখন তার সিকিউরিটি উত্তর দিয়েছিল এটা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। তিনি বলেছেন দুঃখ করে মাননীয় স্পিকার যে আমার হাতে হাত করা আর মুজাহিদের গাড়িতে পতাকা, এই ছিল জোট সরকারের স্বাধীনতার চেতনা। স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা যুদ্ধ অপরাধীদেরকে মন্ত্রী বানিয়ে এদের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে মাননীয় স্পিকার। আজকে মহাজোট সরকার সেই স্বাধীনতা বিরোধীদেরকে যুদ্ধ অপরাধীদের অভিযোগে বিচার করে এই তরুণ সমাজের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানবাধিকারের কথা বলেন মাননীয় স্পিকার, সেই 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পরে ভোলার প্রিয়বালা শেফালি পূর্ণিমাদের আত্মচিৎকার জাতি ভুলেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেদিন বিশ্ব বিবেক নাড়িয়ে দিয়েছিল, একটি পঙ্গু মেয়েকে 17 জন মিলে মাননীয় স্পিকার র্যাপ করা হয়েছিল, সেই মানবাধিকার কথা ওনারা বলেন মাননীয় স্পিকার। সেই সময় ওনারা বিদ্যুতের কথা বলেন মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের বিদ্যুতের কথা বলে গিয়েছেন মাননীয় স্পিকার। তখন তো বিদ্যুৎ আসতো কখন আমরা টের পেতাম, মানে আমরা খুঁজতাম, আর এখন বিদ্যুৎ যায় না মাননীয় স্পিকার। 8525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বাংলাদেশে। আমরা একটা প্রশ্ন নিয়ে একটু, জি। বিদায় লগ্নে যখন দুদকের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান নিজের ব্যর্থতা স্বীকার করে দুদককে নখদন্তহীন বাঘের সাথে তুলনা করে, তারপরও কি মহাজোট সরকারকে সফল বলবেন আপনি? আর মাননীয় স্পিকার, আমাদের সময়ে কিন্তু দুদক মন্ত্রী এমপিদেরকে ডাকার সুযোগ পাচ্ছে, তাদের সময় তো দুদকের এই ধরনের কোনো কার্যক্রমই ছিল না মাননীয় স্পিকার। আমার একটা প্রশ্ন, স্পিকার ওনারা করুন প্রশ্নটা নেই। মাননীয় স্পিকার, আমি ওনার কাছে স্পেসিফিক কোশ্চেন করছি। প্রথম আলো 10ই জুলাই যেখানে বলা হয়েছে যে গ্যাটের 12টি শিল্পোন্নত দেশ বর্তমানে শিল্পে বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে আপনার টিকফা চুক্তির কারণে, এটি সরকারের জন্য দেশের জন্য কত বড় সফলতা বয়ে আনবে? সরকার কিন্তু এখন টিকফা সই করে নাই, এটা হচ্ছে একদম তথ্য। সরকার এখন টিকফা সই করে নাই। উনি এই তথ্য কোথায় বলেন যে সরকার টিকফা সই করেছে? আমি সেটা জানতে চাই মাননীয় স্পিকার। আজকে ওনারা এই দেশের পাট শিল্পকে ধ্বংস করেছেন, এই মহাজোট সরকার পুনরায় সেই সরকারি কলগুলোকে চালু করেছে। মাননীয় স্পিকার, ওনারা জঙ্গিবাদ করেছেন, আমরা এই সরকারকে এই উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর কাছে প্রচার করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, 21শে আগস্ট গ্রেনেড হামলা করে বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলের সকল নেতা কর্মীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, কৃষককে হত্যা করা হয়েছিল। আজকে তো কৃষককে হত্যা হতে হয় না, সার কৃষকের পিছনে ছুটছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দারিদ্র নিরসন এই সরকার 4 বছরে মাননীয় স্পিকার 40% থেকে 26% নামিয়ে এনেছে, এবং আমাদের এমডিজি 2 বছর আগে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, ওনাদের মন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন যে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা যাবে না, তা না হলে কি বিদেশ থেকে সাহায্য আসবে না। আমরা বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছি। 3,40,00,000 মেট্রিক টন খাদ্য বাংলাদেশে উৎপন্ন হচ্ছে, যেটা 2001 সালে আমরা রেখে গিয়েছিলাম 2,68,00,000 মেট্রিক টন, সেটা ওনারা 2,61,00,000 মেট্রিক টনে নামিয়ে এনেছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা কিন্তু এদেশে কোনো 10 বিয়ার নাটক করিনি মাননীয় স্পিকার, ওনারা 10 বিয়ার নাটক করেছিলেন মাননীয় স্পিকার। আজকে সামাজিক নিরাপত্তার জন্য আমরা একটি খামার প্রকল্প করেছিলাম, ওনারা সেটা বন্ধ করে দিয়েছিলেন, আমরা এবার আবার সেটা চালু করেছি। মাননীয় স্পিকার, একটি তথ্য দিতে চাই যে 2001 সালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, ওনারা সেটা পারেন নাই। 10 ট্রাক অস্ত্র মামলার ইতিহাস কিন্তু মাননীয় স্পিকার আমরা জানি। নিজামী বলেছিলেন বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, সেই কথাও মাননীয় স্পিকার আমরা জানি। আমাদের সরকারের মন্ত্রীরা কিন্তু এই ধরনের কথা বলেন নাই মাননীয় স্পিকার। অতএব বলতে চাই, সরকার পরিচালনা বিগত জোট সরকারের সময় এই মহাজোট সরকারের সফলতাই বেশি। এই প্রস্তাবটি যাতে পাশ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা একেবারে বাঘে বাঘে লড়াই দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা বক্তব্য শুনছিলাম সরকারি দলের সদস্য মোহাম্মদ নাজিউর রহমানের কাছ থেকে, সম্মানিত সংসদ সদস্য তার কাছ থেকে। আমরা এই ছায়া সংসদে এবারে বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ইমরান হোসেনের কাছ থেকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে উপস্থাপিত প্রস্তাবের বিরোধিতা করে প্রথমেই যেই কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে প্রকৃতির কাজ বদলানো, ঋতুর কাজ সাজ, প্রতিপক্ষ সত্য যত গভীরই হোক প্রকাশ পাবে আজ। মাননীয় স্পিকার, আজ বলে গেলেন বর্তমান মহাজোট সরকার দারুণভাবে সফল। কেন? কারণ তারা যুদ্ধ আপাদের বিচার করেছে। কিন্তু মাননীয় স্পিকার, যুদ্ধ আপাদের বিচার আমরাও চাই, কিন্তু যে বিচার পদে পদে প্রশ্নবিদ্ধ, মহলে মহলে সমালোচিত, সেই বিচারকে আপনি সফলতার বিচার বলে দাবি করতে পারেন না।
মানুষ স্পিকার, আজকে শেয়ার বাজার যখন ধসে পড়ছে রানা প্লাজার মতো, নেই সরকারের তেমন কোনো তৎপরতা। যখন শেয়ার বাজারের সূচক ৮,২১৯ পয়েন্ট থেকে নেমে দাঁড়িয়েছে ৪,৫৭০ পয়েন্টে, ঠিক তখনই প্রমাণ হয় এই সরকারের দিগন্ত জোড়া ব্যর্থতার। কই মাননীয় স্পিকার, জোট সরকারের সময় তো হয় নাই এত বড় ধস। মাননীয় স্পিকার ৩০ লক্ষ মানুষ যদি মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকে, ৩০ লাখ মানুষ এই মহাজোট আমলে ফকির হয়েছে। মাননীয় স্পিকার হাইকোর্টের রায়কে উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিয়ে এবং সর্বোপরি রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে স্বৈরাচারী সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে আজ কোন সফলতা পাওয়ার চেষ্টা করা হচ্ছে তা আজকে তাদের অবশ্যই পরিষ্কার করে যেতে হবে। মাননীয় সদস্যটা অপেক্ষা করুন। জি, যুদ্ধাপরাধী বিষয়ে একটি প্রশ্ন করতে চাই, স্পেসিফিকলি উত্তর দেবেন। আজকে আমাদের স্বাধীনতার সব বিপক্ষে যারা আজকে আমাদের দেশে যুদ্ধ অপরাধ চলেছে, যাদের মা বোনকে হত্যা করেছে এবং সম্ভ্রম কেড়ে নিয়েছে, তাদের বিচার এই মাটিতে এই মহাজোট সরকার করছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে সাইদির রায়কে, আজকে সেই যুদ্ধাপরাধীর রায়কে কেন্দ্র করে আজকে মাননীয় স্পিকার যে তাণ্ডব নীলা চালাচ্ছে বিরোধী দল, সেটি কিন্তু 2001 সালের ভয়াবহতাকে সাপোর্ট করে। মাননীয় স্পিকার, সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? মাননীয় স্পিকার, আজকে যুদ্ধাপরাধীদের রক্ষার্থে যেই কথাটি তিনি বলতে চাইলেন, মাননীয় স্পিকার, একটি ভুল বিচার করে দমন নিপীড়ন চালিয়ে আবারও একটি মানবতা বিরোধী অপরাধ করার চেষ্টা করা হচ্ছে। এখানে আন্তর্জাতিক মহল থেকে যেখানে স্বীকৃতি প্রদান করা হয়েছে, মানে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে, আন্তর্জাতিক মহল থেকে এটা সাপোর্ট দেওয়া হচ্ছে মানুষ, কিন্তু সেই হিসেবে কিভাবে বলছেন যে এখানে বিচারের আওতায় আনা হচ্ছে না? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই কথাটি বলেছে যে বাংলাদেশ সরকার মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। যাই হোক মাননীয় স্পিকার, ফিরে আসছি। মাননীয় স্পিকার, আজ আমরা বারবার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি, কিন্তু লক্ষ্য করুন, যখন এই সোনার বাংলার খাঁটি সোনাটি আপনি পার্শ্ববর্তী দেশ ভারতকে দিয়ে দিচ্ছেন, ট্রানজিট দিয়ে দিচ্ছেন, করিডোর দিয়ে দিচ্ছেন, ভারতীয় পণ্যের বাজার সৃষ্টি করে দিচ্ছেন, ফলশ্রুতিতে তাদের কাছ থেকে আপনি একটি কয়লা পর্যন্ত আনতে পারছেন না, তখন আপনার এই মহাজোট সরকারের সফলতা যে কতটুকু তা আজকে জাতির কাছে উন্মুক্ত। মাননীয় স্পিকার, 1976 সাল থেকে যে জিএসপি সুবিধা বাংলাদেশ ভোগ করছিল, শ্রমিকদের কর্ম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তা যখন এই সরকারের আমলে বাতিল হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, ঠিক তখনই মাননীয় স্পিকার এই ব্যর্থতা শুধুমাত্র বিগত জোট সরকার নয়, মহাজোট সরকারকে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকারে পরিণত করেছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, জি, বিগত জোট সরকারের প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার পরে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে পানির কি করলেন, উনি বলেছিলেন যে আমি তো ভুলেই গিয়েছিলাম। এটিকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন? মাননীয় স্পিকার, যে প্রশ্নটি পানির কথা বললেন, একটি অভিযোগ দিয়ে মহাজোট সরকারের পুরো সফলতা বা ব্যর্থতার কথা বোঝা যায় না। যে কথাটি বললেন পানির কথা, তা সম্পূর্ণ ভিত্তিহীন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ ছাত্রলীগের চাপাতির আঘাতে গণতন্ত্র খণ্ড বিখণ্ড। মাননীয় স্পিকার, বিগত 4 বছরে এই ছাত্রলীগের হাতেই মারা গেছে 67 জন। যেদিকে খোদ টিআইবি বলছে এত হত্যা, এত ধর্ষণ, এত গুম, এত রক্ত ঝরেনি আর কোন সরকারের আমলে, ঠিক সেই জায়গাটিতে কিভাবে সফল আজকে মহাজোট সরকার? মাননীয় স্পিকার, বিগত জোট সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ $1 বিলিয়ন থেকে বাড়িয়ে $4 বিলিয়ন উন্নত করেছিল, আর মহাজোট সরকার কমিয়ে এনেছে $14 বিলিয়ন থেকে $9.8 মিলিয়ন। বারবার গাইছেন সফলতার গান, যা সম্পূর্ণ অযৌক্তিক। আজকে আপনি যখন সংবিধান দ্বারা স্বীকৃত হেফাজতের সমাবেশে ঢুকে রাতের আধারে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেন এবং ভোরের আলো ফোটার সাথে সাথে খুব বেশি সফল হয়ে যান, তখন আর জনগণের মনে প্রশ্ন জাগে, এটি কি মহাজোট সরকারের সফলতা না স্বৈরাচারিতা? মাননীয় স্পিকার, শিক্ষা নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, বিগত জোট সরকার 4,555টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করেছিল, যেখানে আজকে মহাজোট সরকার এমপিও ভুক্তের জন্য বাজেটে 1 টাকাও বরাদ্দ দেননি। মাননীয় স্পিকার, 5-6 অর্থ বছরে বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ ছিল বাজেটের মোট 17% আর মহাজোটের 11%। মাননীয় স্পিকার, সর্বশেষে যেই কথাটি বলতে চাই, আমার বক্তব্যের পরেও যদি আজকে আপনাদের মনে হচ্ছে যে মহাজোট সরকারের সফলতাই বেশি, তাহলে একটি কথা শুনেন, সেটি হচ্ছে গোসল করিব, সাঁতার কাটিব, মাথা ভিজাইব না, সত্যকে জানিয়া শুনিয়া স্বীকার করিব না। মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি যেন গৃহীত না হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের। আমরা অত্যন্ত যথোপযুক্ত সময়ে আজকে জোট সরকার এবং মহাজোট সরকারের সফলতা এবং ব্যর্থতা নিয়ে এই ছায়া সংসদে 2টি বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানিয়েছি। উভয় দলই কিন্তু তাদের যে নিজের পারস্পরিক যে তর্ক যুদ্ধের সংঘর্ষ, যে একে অপরকে ব্লেম গেমে আবদ্ধ করার কিন্তু সেই একই জায়গায় কিন্তু আমাদের সংসদের মতো তারা এখানে জড়িয়ে পড়েছে। আমরা আবারও কিছু বক্তব্য শুনে নেই দুই দলের দলনেতাদের কাছ থেকে, এবং সর্বপ্রথম আহ্বান করছি মাননীয় বিরোধী দলনেতা মোহাম্মদ আজিজুর রহমান খানকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় 2 মিনিট বক্তব্য প্রদান করার জন্য। আমাদের সরকার দল থেকে বলা হয়েছে মাননীয় স্পিকার সারের নাকি এখন পা গজিয়েছে কৃষকের পিছে পিছে ছুটে। মাননীয় স্পিকার,
মান স্পিকার নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল বিনামূল্যে সাথ দিবে মান স্পিকার, তাহলে সেই প্রতিশ্রুতি কেন রক্ষা করা হয়নি মান স্পিকার? এটা সফলতা না ব্যর্থতা মান স্পিকার জানতে চাচ্ছি। মান স্পিকার বলেছে বিগত জোট সরকারের সময় কৃষকের বুকে গুলি চালানো হয়েছিল মান স্পিকার। বিগত জোট সরকারের সময় মান স্পিকার কৃষকের বুকে গুলি চালানো হয়নি মান স্পিকার। যখন বাংলার কৃষক হরতালের কারণে সার পাচ্ছে না, তখন প্রশাসনের সহযোগিতা যখন হাজার হাজার বস্তা ভর্তি ট্রাক যখন কৃষকের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছিল বিগত জোট সরকার, তখন জয় বাংলা নামধারী কিছু লুটেরারা মান স্পিকার সেই ট্রাকের উপর হামলা করেছিল। তার প্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নিয়েছিল মান স্পিকার, সেখানে জয় বাংলা নামধারী লুটেরারা খুন হয়েছিল মান স্পিকার, সেখানে কোনো কৃষকের বুকে গুলি চলেনি মান স্পিকার। মান স্পিকার ওনারা বলেছে যে 10% নামের কেউ বর্তমানে নেই মান স্পিকার। হ্যাঁ, আমরা মানলাম 10% নামে কেউ নেই, তবে আবুল হোসেন নামের আছে মান স্পিকার। যে আবুল হোসেনকে ধনী করার জন্য মান স্পিকার বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে মান স্পিকার। সুরঞ্জিত বাবুর কালো বিড়াল ধরার কথা সবাই জানে মান স্পিকার, যিনি কালো বিড়াল ধরতে গিয়ে নিজে কালো বিড়াল হয়ে গেছেন মান স্পিকার। মান স্পিকার আমাদের সরকারের সময় তো কেউ ধাক্কা দিয়ে কোনো বিল্ডিং ফেলে দেয়নি মান স্পিকার, বর্তমান সরকারের সময় ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া হচ্ছে মান স্পিকার। যেখানে স্বয়ং যোগাযোগ মন্ত্রী আজকের প্রথম আলোতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রীর এই সমস্ত কথার কারণে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্ভব হচ্ছে না মান স্পিকার। তাহলে আমরা কি করে বলবো যে বর্তমান সরকারের সফলতার কথা মান স্পিকার? মান স্পিকার ওনারা বলছে যে খাদ্যে আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ মান স্পিকার, তাহলে কেন গত বাজেটে 41 লক্ষ টন খাদ্য আমদানি করা হয়েছিল মান স্পিকার? সেই খাদ্য কোথায় গেছে আজকে জাতির সামনে তার জবাব দিয়ে যেতে হবে মান স্পিকার। 10 ট্রাক অস্ত্র মামলার কথা বলে গেছে মান স্পিকার, 10 ট্রাক অস্ত্র মামলা মান স্পিকার জোটের সময় সেই 10টা অস্ত্র ধরা খেয়েছিল মান স্পিকার। তার মামলা জোটের সময় শুরু হয়েছিল মান স্পিকার, তাদের সময় শেষ হয়ে গেছে মান স্পিকার, তারা এই জন্য সম্পূর্ণ শেষ করতে পারেনি মান স্পিকার। যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলা হয়েছে মান স্পিকার। যখন বঙ্গবীর কাদের স্মৃতিকে বলেছে যে স্বজনপ্রীতির এই বিচার আজ যাই হোক কখনো স্বচ্ছ হতে পারে না মান স্পিকার, তাহলে এই বিচারকে আমরা কি করে স্বচ্ছ বলবো মান স্পিকার? ওনারা বলেছে যে ওনারা সন্ত্রাসীদেরকে নির্মূল করেছে, যখন বিকাশের মতো তাহের পুত্র বিপ্লবের মতো সন্ত্রাসীদেরকে আজ ফাঁসির দণ্ড থেকে বাদ দেওয়া হচ্ছে মান স্পিকার, তখন কি করে জাতি তাদের কাছ থেকে ইয়ে করতে পারে মান স্পিকার? মান স্পিকার স্বাধীনতা উত্তর সময়ে এই প্রথম কোন সরকার বাংলাদেশের গ্যাস সংযোগ বন্ধ করেছে মান স্পিকার। তা কত বড় সফলতা না ব্যর্থতা মান স্পিকার, জাতি আজ জানতে চায় মান স্পিকার। তাই আমরা বলতে চাই মান স্পিকার যে কোন সরকারের সময় আমরা দেখিনি, বিশ্বের কোন জায়গায় দেখিনি মান স্পিকার, যে দুর্নীতির দায়ে ধরা খাওয়া লোককে দপ্তরবিহীন করে রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হচ্ছে মান স্পিকার। তা কোন স্বার্থে মান স্পিকার, জাতি আজ জানতে চায় মান স্পিকার। সর্বশেষ বলতে চাই যে 6 বছরের শিশু তানিয়াকে ছাত্রলীগের কর্মীদের দ্বারা ধর্ষিত হয়েছিল, সেই 6 বছরের ছোট শিশু তানিয়া মান স্পিকার। 62 বছরের খাদিজা কওয়া ভুলিনি মান স্পিকার, হাইকোর্টের বারান্দায় যে যুবলীগের কর্মীদের দ্বারা ধর্ষিত হয়েছিল মান স্পিকার। মান স্পিকার সর্বশেষ বলতে চাই যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলুম এমন আজব স্বাধীনতা মান স্পিকার। এই প্রস্তাবটি যাতে কোনোভাবে এই মহান সংসদে গৃহীত না হয় মান স্পিকার। ধন্যবাদ মান স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। আমরা আজব স্বাধীনতা পাইনি, আমরা অবশ্যই একটা উপযুক্ত স্বাধীনতা পেয়েছি। হয়তো বা আমাদের রাজনৈতিক দলের কিছু সফলতা ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমাদের স্বাধীনতার যে পতাকা পথ করে উঠছে তার প্রতি আমাদের শত সালাম রইল। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। আমরা সর্বশেষ বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আতিকুর রহমান আতিক তার বক্তব্য পেশ করছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মানে স্পিকার, বিগত জামাত বিএনপি জামাত জোট আমলে যত দুর্নীতি হয়েছে এই সংক্ষিপ্ত সময়ে বলে যেমন শেষ করা যাবে না, এই মহাজোট সরকার যত সফলতা এই নির্দেশিত সময় বলে শেষ করা যাবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের সম্পর্কে একটু বলতে চাই, তারা আজকে বদ্ধ ঘরে থেকে আজকে নাভিশ্বাস উঠেছে তাদের। এর জন্য বলবো যে এই সরকার আমলে তৈরি হাতির ঝিলে যান, ওখানে একটু নিঃশ্বাস নিন, আপনাদের হয়তো ভালো লাগবে। মাননীয় স্পিকার, আমি যেটি বলতে চাই, বিকাশের কথা উঠেছে, বিকাশকে আইনানুগভাবে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং সেটাই সাংবিধানিক অধিকার বলে মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার, এই খুচরা এবং পাইকারি দুর্নীতি কিছু স্যাম্পল আমার কাছে আছে মাননীয় স্পিকার, আপনি যদি শুনতে চান আমি একটু বলি মাননীয় স্পিকার। তাদের আমলে যে দুর্নীতিগুলো হয়েছে মাননীয় ব্যারিস্টার নাজমুল হুদা $0.5 বিলিয়ন, মাননীয় স্পিকার মির্জা আব্বাস, হাজার হাজার মানুষের দুর্নীতি আমার কাছে আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যেটি বলতে চাই, তারা বলেছেন বিদ্যুতের কথা। আসলেই এই বিদ্যুতের জন্য কানসার্টে যে আপনারা যে কৃষককে গুলি করে হত্যা করেছেন সারের জন্য, এটা জনগণকেও ভোলেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিনামূল্যে সার, মানে এটা না যে সব বিনামূল্যে দিতে, আমাদের তো সরকারের একটা নীতিমালা আছে, তারপরেও আমরা 40 লাখ কৃষককে বিনামূল্যে সার প্রদান করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের তারা বলেছেন ইলিয়াসের গুমের কথা মাননীয় স্পিকার, আমাদের 22,000 নেতা কর্মীকে যেভাবে খুন করেছে মাননীয় স্পিকার, আপনার শাহেমেস কিরবিয়া থেকে শুরু করে এবং আপনার শাহেমেস কিরবিয়া এবং আহসানুল্লাহ মাস্টারকে যেভাবে খুন করেছে, এবং জজমিয়ার নাটক যারা তৈরি করেছে এই বাংলাদেশে এই মহাজোট সরকার আমলে কোনো জজমিয়ার নাটক তৈরি করেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, তার মুখে মুখে মিষ্ট ভাষী আর জয় বাংলা বলে যদি আমরা আমাদের হিস্সা পূরণ করি, আপনারা স্বয়ং আল্লাহর নাম নিয়ে আপনার যে দুর্নীতি এবং তাণ্ডব নীলা চলেছে এটা আল্লাহ ক্ষমা করবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা মাফ করবেন, এই মহাজোট সরকারের আওয়ামী লীগের নেতৃত্বে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তাতে
আওয়ামী লীগকে হচ্ছে বেহেশতে নসিব করে দেওয়া উচিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেটি বলতে চাই, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা স্বাভাবিক সেটা 2001 থেকে 2006 সালে বোঝা যায়। মুফতি হান্নানকে তৈরি করে, জয় বাংলা ভাইকে তৈরি করে এবং শাহেখ আব্দুর রহমানকে তৈরি করে যে তাণ্ডব নীলা চালিয়েছেন বাংলার মানুষ জানে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সর্বশেষ আরেকটি বিষয় বলবো যে আজকে পদ্মা সেতু দুর্নীতির কথা বলছেন, আবুল হোসেন সাহেবের কথা বলছেন। আবুল হোসেন সাহেব তো দুর্নীতি করে, তিনি যদি করেও থাকে সেটি আজকে অব্যাহতি দিয়েছে। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, সেটি প্রমাণিত হয়নি এখন বিচারাধীন তদন্তের স্বার্থে। সেটি বক্তব্য শেষ করতে দেন। সেটি কিন্তু মাননীয় স্পিকার আজকে আমার নিজ পদবীর স্বার্থে আমি অব্যাহতি দিয়েছি মাননীয় স্পিকার। কিন্তু বিএনপি জামাত সময় আমরা অনেক কথা শুনেছি, উই আর লুকিং ফ্রম সাম শত্রুস, এরকম কথা আমরা শুনেছি। এরকম বিল্ডিং ঝাঁকাঝাঁকির কথা যদি বলেন, এরকম হাজারো অনেক কথা আমাদের কাছে আছে। সময় স্বল্পতা হবে, আমরা বলতে পারছি না। তবে শেষ করবো আরেকটি বিষয় দিয়ে মাননীয় স্পিকার। আজকে হেফাজতের কাঁধে ভর করে যখন বিএনপি ক্ষমতায় আসার আরেকবার পায়তারা শুরু করছিল, যখন সেটা পূরণ করতে পারেনি, আজকে বলছে হেফাজতে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। আমরা বলেছি মাননীয় স্পিকার যে আপনারা নির্ধারিত প্রমাণ দেন, সে প্রমাণ কিন্তু বিরোধী দল দিতে পারেনি মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, যেটি বলতে চাই, সর্বশেষ সংঘাতের রাজনীতি পরিহার করুন। আর একটি কথা বলতে চাই বিরোধী দলের নেত্রীর উদ্দেশ্যে, বিখ্যাত ছবি আল ফকিরের একটি উক্তি, তোমরা এমন কোনো প্রাসাদ তৈরি করো না যা তুমি তোমার বসবাসযোগ্য করতে পারবে না। বসবাসযোগ্য করতে পারেনি বিধায় 2008 নির্বাচনে ভরাডুবি হয়েছিল। এই ভুলটি আর করবেন না। আর তাই মাননীয় স্পিকার, যে সরকার আজকে যে প্রস্তাব উত্থাপিত হয়েছে এটি গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে। তিনি আহ্বান জানিয়েছেন যে আওয়ামী সরকারের বেহেশত নসিব করার জন্য এবং আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করেছেন। তাকে ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করব তার সাথে শুধু আওয়ামী সরকারের এই কর্মকর্তা বা আওয়ামী সরকারের যারা পক্ষের লোক রয়েছেন তারা নয়, এই সমগ্র দেশবাসীকে আল্লাহ যাতে বেহেশত নসিব করে সেই আশা আমি ব্যক্ত করব। দর্শক মণ্ডলী, এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যে ফিরিস্তি সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল, তারা বলেছে যে নানা অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করেছে মহাজোট সরকার। এই মহাজোট সরকারের সময় কখনো 10% শেয়ার, 10% যে কমিশন, সেই কমিশনের কোনো বক্তব্য ছিল না। উই আর লুকিং ফর শত্রু, যে ধরনের কোনো বক্তব্য তাদের সময় ছিল না। তাদের সময়ে যে সারের জন্য মানুষ হত্যা করা হয়েছে সে ধরনের ঘটনা তাদের সময় ঘটেনি। বিদ্যুৎ কখন আসতো টের পাওয়া যায় না, সেটা তখন তাদের সময় ঘটেনি। তাদের সময় নির্বিদ্যায় তারা বিদ্যুৎ দিয়ে দিয়েছে। একটি বাড়ি, একটি খামার প্রকল্প তারা করেছিল। তারা হাতির ঝিলের মতো একটা স্নিগ্ধ সৌরভমণ্ডিত একটা জায়গা তৈরি করে মানুষকে নিঃশ্বাস প্রশ্বাস যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আহ্বান জানিয়েছেন। আমি জানি না এই সরকার কতখানি সফলতা অর্জন করতে পেরেছে, সেটি আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনেই কিন্তু ভোটের ফলাফলের মধ্যে দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। কিন্তু আমরা যখন দেখেছি বিরোধী দল, আজকে বিরোধী দল, আমাদের এই ছায়া সংসদের বিরোধী দল, তারা এসে একেবারেই আমাদের যে বেগম খালেদা জিয়ার বিরোধী দলের মতো আচরণ এখানে শুরু করেছিল এবং তারা একেবারেই সেই বিরোধী দলের মতো করে তাদের বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে আজকে ফেলানীকে হত্যা করা হচ্ছে, ছিটমহলে আজকে ভারতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হচ্ছে যার বিচার অবধি এখনো পর্যন্ত হয়নি। টেন্ডারবাজি, পদ্মা সেতু, হলমার্ক, রেলের কালো বিড়াল, নানা উদাহরণ দিয়ে তারা বলার চেষ্টা করেছে এই মহাজোট সরকার একটা ব্যর্থ সরকার। এই সরকারকে জনগণ চায় না। 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে তার ফলাফল তারা বুঝিয়ে দিয়েছে। তারা বলেছে যুদ্ধাপরাধীদের বিচারের নামে সেই প্রহসনের কথা, এবং সবশেষে এক জায়গায় আমরা শুনেছি বলেছে যে চাপাতি দিয়ে আজকে দ্বিখণ্ডিত করে ফেলছে ছাত্রলীগ আজকের আমাদের এই গণতন্ত্রকে। তাদের দাবির প্রেক্ষাপটে তারা অনুরোধ করেছে আজকের এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয়। কিন্তু দুই দলের সরকারি দল, আমার সম্মানিত বিতার্কিক বন্ধুরা, বিরোধী দলের বিতার্কিক বন্ধুরা, সম্মানিত শিক্ষকরা, দর্শকরা, বিচারকরা এখানে বসে আছেন। আমি জানি না এই প্রস্তাবটি গৃহীত হবে কি হবে না, কিন্তু একটি কথা কিন্তু আমাদের বলতে হয় যে দুদলই কিন্তু আমাদের বাংলাদেশের সুশাসন চাচ্ছে, দুদলই কিন্তু একটা সুন্দর গণতন্ত্র চাচ্ছে। এই গণতন্ত্র রক্ষার দায়িত্ব কিন্তু আজকে তারা যেভাবে মুখে বলেছে তাদের কাঁধেও কিন্তু সেভাবে বর্তা। আমি আশা করি আমাদের এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ভবিষ্যতে এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কথাগুলি আজকে এখানে উচ্চারণ করেছে, যে সমালোচনাই করুক না কেন, কিন্তু তাদের হাতে যখন দেশের রাষ্ট্রের দায়িত্ব আসবে তারা সেই দায়িত্ব পালনে কোনোভাবে সে অবহেলা করবে না। আমরা আগে জানিয়েছিলাম যে আমাদের সাথে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন, যিনি শুধু 71 নয়, 71-এর পূর্ববর্তী সময় থেকে অদ্যবি আমাদের বাংলাদেশের বিভিন্ন অর্জন, সফলতা, ব্যর্থতা দেখে আসছেন। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত আমাদের আপনজন, প্রিয় সাংবাদিক জনাব এবিএম মুসা। আমরা আমাদের আজকের প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক জনাব এবিএম মুসার কাছ থেকে এবার শুনবো তার বক্তব্য। সাধারণ মানুষ মেগাওয়াটের হিসাব বুঝে না। সাধারণ মানুষ বুঝে কখন সুইচ টিপলে বাতি আসবে, কখন সুইচ টিপলে বাতি নেমে যাবে। তাদের কাছে যদি যাইয়ে সভা করে মেগাওয়াটের হিসাব দিতে থাকেন, তারা হা করে চাই থাকবে, এটা বলে কি?
তারা জিএসপি বুঝে না। জিএসপি, আমার মতে জিএসপি প্রত্যাহারের ফলে শ্রমিকের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয়েছে মালিকের, তার লভ্যাংশ কমেছে। আজকে একজন গার্মেন্টস শ্রমিককে যদি জিজ্ঞেস করো এই জিএসপি যে প্রত্যাহার করা হলো তাতে তোমার প্রতিক্রিয়া কী, সে জিজ্ঞেস বলবে জিএসপিটা আবার কি, আমার বেতন বাড়ছে কিনা সেটা বলো। এখনই হিসাব করা শুরু হয়েছে এই সরকারের সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে তাদের মধ্যে, জনগণের মধ্যে। সেটা বুঝিয়ে তর্ক করে বোঝানো যাবে না। আমাদের দেশের মানুষ, আমি একটা সাধারণ উদাহরণ দিই, 1947 সনে ধর্মভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই দেশে শতকরা 99.9 জন মানুষ ভোট দিয়েছিল। 48, 49, 50, 51, 52, 53, 52তে কেন সব ভাষা আন্দোলন হলো, 54 মধ্যে কেন সব এই সরকারের পতন ঘটলো। অনেকে বলেছেন সাধারণ মানুষ, বিশেষ করে সরকারি দল বলেছেন সাধারণ মানুষ এই সরকার অনেক ভালো কাজ করেছে। আর ভালো কাজ করার জন্যই তো ক্ষমতায় বসানো হয়েছে, সেটা বলা দরকার কি? ঢাক ঢোল পিছনে তো কিছু নাই, মানুষ দেখছে ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে। সেই জন্য বিতর্ক করার দরকার নাই, টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতারও দরকার নেই। সাধারণ মানুষ আগামী নির্বাচনে সেটার ফলাফল জানাবে। এই যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে প্রায় 2 কোটি নতুন ভোটারের কারণে। এখানে প্রশ্ন করা হয়েছে জিনিসপত্রের দাম। আমি তো চাষাকে ভর্তুকি দেওয়া হয়েছে কিনা, বিনামূল্যে সার দেওয়া হয়েছে কিনা সেটা তো আমি জানতে চাবো না। আমি চাইবো বাজারে আমি 60 টাকা দরে বেগুন কেন কিনতে হচ্ছে আমাকে, আমি সেটা চিন্তা করব। সুতরাং সরকারের সফলতা যদি একেবারে নাই তা আমি বলছি না। সরকারের দুর্বলতা কিন্তু দুটো জায়গায়। একটা হচ্ছে সরকার কী করছে সেটা তোমরা এখানে যতটা আলোচনা করছো সরকারের তরফ থেকে ততটা আলোচনা হয় নাই। তার কারণ হচ্ছে দেশ কিন্তু যদিও বলা হচ্ছে এটা একটি গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতির সরকার, দেশে কিন্তু স্বৈরতান্ত্রিক এক ব্যক্তি শাসন চলছে। এটা অস্বীকার করার উপায় নেই, যতই তর্ক করো না কেন। মানুষ বিচার করে আইয়ুব খান সফল হয়েছিল কিনা, মানুষ বিচার করে নুরুল আমিন ব্যর্থ হয়েছিল কিনা, মানুষ বিচার করবে জিয়াউর রহমান ব্যর্থ হয়েছিল কিনা, মানুষ বিচার করবে বঙ্গবন্ধু ব্যর্থ হয়েছিল কিনা, মানুষ বিচার করবে শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল কিনা। আমি বলেছি সরকার এবং দলকে আলাদা করো। বঙ্গবন্ধু করেছিলেন, তিনি সরকারের দায়িত্ব নিয়ে সভাপতি পদ ছেড়ে দিয়েছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। আজকে একই ব্যক্তি যখন দল এবং সরকারের দায়িত্ব গ্রহণ করে তখন সেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। এই সরকারের সফলতা একবারে নেই তা নয়। এই সরকারের ব্যর্থতা কি জানো? এই সরকারের ব্যর্থতা হচ্ছে 1 নম্বর, তারা যেটুকু ভালো কাজ করেছে সেটুকু জনগণের কাছে পৌঁছতে পারেনি। 2 নম্বর হচ্ছে জনগণ যাদের ভোট দিয়েছিল তারা ক্ষমতা নেই। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, জনগণ বঙ্গবন্ধুর নামের উপরে ভোট দিয়েছিল, ক্যারিজমা। শেখের মাইয়ারে ভোট দিয়েছিল, শেখ হাসিনাকে ভোট দিয়েছিল। আজকে সরকারে তারা কোথায়? দল সরকার চালাচ্ছে। যদি এখনও সময় আছে, যদি এই সরকার দল চালায়, দলের যারা প্রবীণ সদস্য ছিলেন তারা চালান, আমি মনে করি সফলতা পাল্লা এখনও অন্তত ভারী না হোক, সমানে আসার সুযোগ, সময় এবং সুযোগ সেখানে আছে। আজকে আমরা সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এক টেবিলে বসিয়ে সংলাপ করার কথা বলছি না? যে সংলাপ করে আমাদের সমস্যার সমাধান করেন, আসেন না। আমার শেষ অনুরোধ হচ্ছে আল্লাহর বাস্তে এই দেশটা যথেষ্ট বিভক্ত হয়েছে, এখন একত্রিত করুন আপনারা দুজনে। তবে আমি এটা জানি যে বিরোধী দলের নেতা এবং সরকারি দলের নেতা, সরকারি দলের সদস্য, বিরোধী দলের সদস্য যে যাই বলুক, তোমাদের চিন্তা তোমাদের মনের মধ্যে আছে এবং সেই চিন্তা মনে রেখো। ধন্যবাদ। ধন্যবাদ এবিএম মূসা। তিনি এই বাংলাদেশের আর বিভক্তি চান না,
তিনি একটা সমঝোতার রাষ্ট্র তৈরি করতে চান। তিনি আহ্বান জানাতে চান দু দলের প্রধান দুই নেত্রীকে একত্রে বসে এক টেবিলে বসে রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান করতে, এবং তাহলেই হয়তো বা আমাদের জোট সরকার বা মহাজোট সরকারের যে সফলতা ব্যর্থতা যেটাই হোক না কেন আমাদের দেশ এগিয়ে যাবে। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এই সরকারের মেয়াদ। এই সময় আমরা তরুণ এই ছেলে মেয়েদের ভাবনাগুলো আজকে এখানে শুনেছি, এই সংসদে, এই ছায়া সংসদে, এই মক পার্লামেন্টে। যেহেতু এটি সংসদীয় বিতর্ক, সম্মানিত বিচারক যদিও আমাদের হাতে রায় দিয়ে দিয়েছে, তবে এই সংসদীয় বিতর্কের কারণের জন্য আমরা পক্ষ বিপক্ষ হ্যাঁ না ভোটের মধ্যে দিয়ে আপনাদেরকে জয় পরাজয় জানানোর চেষ্টা করব। এবং সেই লক্ষ্যেই আজকের যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যেহেতু এটি জয় পরাজয়ের খেলা, একটি দলকে হয়তোবা এখন আজকের জন্য এই মুহূর্তের জন্য হয়তোবা আমরা পরাজিত বলে ঘোষণা করব, কিন্তু তাদের জয় নিশ্চিত হয়েছে এই কারণে তাদের চমৎকার বক্তব্য উপস্থাপন এবং তাদের বিভিন্ন সুন্দর সুন্দর কথা দিয়ে আমি আশা করি দর্শকদের মন তারা জয় করতে পেরেছে। আজকের এই ছায়া সংসদে, যে সংসদের প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক এবিএম মুসা, দুটি বিশ্ববিদ্যালয় আশা ইউনিভার্সিটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। এই দুটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জোট এবং মহাজোট সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণেই বলতে হচ্ছে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। অভিনন্দন জানাই আজকের বিজয়ী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, এবং আরো অনেক বেশি অভিনন্দন জানাই আতিক এবং তার দলকে, আশা ইউনিভার্সিটির তার দলকে। তাদের চমৎকার পরিবেশনা আমাদেরকে মুগ্ধ করেছে। আমি আশা করব আবারও কোনো প্রতিযোগিতায়, আবারও কোনো অনুষ্ঠানে তাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, তারা তাদের জয়ের মালা ছিনিয়ে নেবে। তারা অবশ্যই ভালো করেছে, তাদের জন্য সাধুবাদ রইল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট দেখলেন, এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।